বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি রাজওয়াল করিম, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। পাঠ পরিচিতি হিসাবে থাকবে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় 10 সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই অধ্যায়ের উপর এটি তোমাদের দ্বিতীয় লেকচার। আলোচ্য বিষয়সমূহ থাকবে এই অধ্যায়ের যে অর্ধপরিবাহক ডায়োডকে অর্ধতরঙ্গ রেকটিফায়ার হিসেবে কিভাবে ব্যবহার করা হয়, অর্ধপরিবাহী ডায়োডকে পূর্ণতরঙ্গ রেকটিফায়ার হিসেবে কিভাবে ব্যবহার করা হয়। তারপর পড়ব আমরা হলো ট্রানজিস্টর কি, ট্রানজিস্টরের বিভিন্ন অংশের বর্ণনা শিখব এবং বর্তনীতে ট্রানজিস্টরের বিভিন্ন অংশের সংযোগ কিভাবে দিতে হয়, বিভিন্ন অংশের সংযোগ পদ্ধতি ব্যাখ্যা করব। তো শুরুতে আমাদের একটু ধারণা নিতে হবে যে অর্ধপরিবাহী ডায়োড কি। আমরা এখন অর্ধপরিবাহী ডায়োড কি সেটা একটু দেখব। দেখো যে একটি পি টাইপ ও একটি এন টাইপ অর্ধপরিবাহীকে পরস্পর জোড়া লাগিয়ে যে যন্ত্র তৈরি করা হয় তাকে অর্ধপরিবাহী ডায়োড বা সংক্ষেপে ডায়োড জাংশন বা সংক্ষেপে সংযোগ ডায়োড বলা হয়। এই অর্ধপরিবাহী ডায়োডটা দেখতে ব্লক চিত্র হলো এরকম যে পিএন, আর সিম্বল চিত্রটা হলো এরকম দেখতে, এবং এটি বাস্তবে বাজারে গিয়ে যদি দেখো কখনো ইলেকট্রনিক্স ডিভাইসের দোকানগুলোতে, তখন দেখবে যে এরকম দেখতে। এগুলো হলো আমাদের ডায়োড। এই ডায়োডের এখানে দুইটা টার্মিনাল আছে, একটা হলো এন টার্মিনাল, একটা হলো পি টার্মিনাল। এখানে একপাশে একটু রিং পরানো আছে, এই রিং পরানো প্রান্তটা হলো আমাদের এন টার্মিনাল, বাকি প্রান্তটাকে আমরা ধরা হয় পি টার্মিনাল হিসেবে। এখন আমরা দেখব যে ডায়োডের সংযোগ কয় ধরনের। দেখো এখানে ডায়োডের সংযোগ হলো দু ধরনের, একটা হলো সম্মুখবর্তী বায়াস বা ফরওয়ার্ড বায়াস বলা হয়, এবং আরেকটাকে বলা হয় যে বিমুখী বায়াস বা রিভার্স বায়াস। এখন আমরা এক নজরে কিছু ডায়াগ্রাম দেখব যে সম্মুখবর্তী বায়াস এবং রিভার্স বায়াসের কিছু ডায়াগ্রাম। এখানে দেখো, এখানে একটা পি টার্মিনালের অংশ দেখানো হয়েছে এবং একটি এন টার্মিনালের অংশ দেখানো হয়েছে। পি টার্মিনাল যখন ব্যাটারির সাথে পজিটিভ যুক্ত থাকে এবং এন টার্মিনাল যখন ব্যাটারির সাথে নেগেটিভ যুক্ত থাকে, তখন যে জাংশন বা সংযোগটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। একটু মনে রাখতে হবে, পি এর সাথে প্লাস এবং এন এর সাথে মাইনাস দিলে হয় আমাদের ফরওয়ার্ড বায়াস। এখানে আমরা ফরওয়ার্ড বায়াসে আর একটা ডায়াগ্রাম দেখব। দেখো এখানে দেখো যে পি টাইপের সাথে এটা পি অঞ্চল দেখানো হয়েছে, এটা এন অঞ্চল। পি টাইপের সাথে ব্যাটারি প্লাস এবং এন অঞ্চলের সাথে ব্যাটারি মাইনাস যুক্ত হলে আমাদের এখানে যে ডিপ্লেশন লেয়ারটা থাকে সেটা প্রশস্ততা কমে যায় ডিপ্লেশন লেয়ারের, তখন সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে। এই জন্য এই সংযোগগুলোকে বলা হয়েছে ফরওয়ার্ড বায়াস বা সম্মুখবর্তী ঝোঁক। এখানে দেখো একটা রিভার্স বায়াসের কানেকশন দেখানো হয়েছে। তো দেখো এখানে যে এটা এন অঞ্চল, এটা পি অঞ্চল, এটা হলো এন অঞ্চল দেখানো হয়েছে। এই পি অঞ্চলের সাথে যখন ব্যাটারি নেগেটিভ এবং এন অঞ্চলের সাথে যখন ব্যাটারি পজিটিভ যুক্ত থাকে, তখন এই মাইনাস এই প্লাসগুলোকে আকর্ষণ করে টেনে এদিকে নিয়ে আসে এবং এই প্লাস এখানকার মাইনাসগুলোকে আকর্ষণ করে টেনে এদিকে নিয়ে আসে। ফলে ডিপ্লেশন লেয়ারের প্রশস্ততা বেড়ে যায় এবং এর ভিতর দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হয় না। এটাকে আমরা বলবো রিভার্স বায়াস। এখানে দেখো আরেকটা চিত্র দেখানো হয়েছে। এটা তো আমরা বলেছিলাম যে এটা হলো একটা ডায়োডের সিম্বল। ডায়োডের এই অংশটাকে বলা হয় পি, আর এখানে একটা দেখো লম্বা দাগ আছে, এই অংশটাকে বলা হয় এন। যখন এই পি এর সাথে ব্যাটারি প্লাস যুক্ত হয় তখন ফরওয়ার্ড বায়াস যুক্ত হয় এবং দেখো এখানে বাল্বটা জ্বলে। আবার যখন এখানে প্লাসের সাথে এখানে যখন এন টার্মিনাল যুক্ত করা হয় তখন বাল্বটা দেখো এখানে অফ হয়ে যাবে আস্তে। অর্থাৎ কি, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কারেন্ট প্রবাহিত হয় এবং রিভার্স বায়াসের ক্ষেত্রে কারেন্ট প্রবাহিত হয় না। এখানে আমরা আরেকটা ডায়াগ্রাম দেখবো। দেখো এখানে দেখো এই যে ডায়োড দেখানো হয়েছে। এই ডায়োড এখানে দেখো 6 ভোল্টের একটা ব্যাটারি লাগানো আছে। আমি বলেছিলাম আগেই যে এই অংশটাকে বলা হয় আমাদের পি অংশ, এবং যে লম্বা একটা দাগ দেওয়া আছে এই অংশটার নাম হলো আমাদের এন অংশ। যখন ব্যাটারি প্লাসের সাথে পি অংশ যুক্ত হয় তখন ফরওয়ার্ড বায়াস যুক্ত হয় এবং এখানে বাল্বটা জ্বলে। আর যখন ব্যাটারি প্লাসের সাথে আমাদের এখানে মাইনাস যুক্ত হয়, দেখো এখানে যখন মাইনাস যুক্ত হয় তখন আমাদের বাল্বটা অফ অবস্থায় থাকে।
এটাকে আমরা ডায়োডের সংযোগ হিসাবে দেখব। ডায়োডের সংযোগটা নর্মালি এখানে দু ধরনের, একটা হলো কি সম্মুখবর্তী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস এবং আরেকটা হলো রিভার্স বায়াস। এর একটু মনে রাখতে হবে। আবারও বলি যে পি টাইপের সাথে ব্যাটারি প্লাস এবং এন টাইপের সাথে ব্যাটারি মাইনাস যুক্ত হলে হয় ফরওয়ার্ড বায়াস, এবং পি টাইপের সাথে ব্যাটারি মাইনাস এবং এন টাইপের সাথে ব্যাটারি প্লাস যুক্ত হলে হয় আমাদের রিভার্স বায়াস। এখন আমরা দেখব যে অর্ধপরিবাহী ডায়োডকে অর্ধ তরঙ্গ রেকটিফায়ার হিসেবে কীভাবে ব্যবহার করা হয়। আমরা আগে বলেছিলাম যে ডায়োডকে প্রধানত ব্যবহার করা হয় রেকটিফায়ার হিসাবে, অর্থাৎ এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করার যে কৌশলটা সেটা হলো আমাদের রেকটিফায়ার, এবং সেখানে রেকটিফিকেশন হিসাবে ডায়োডকে ব্যবহার করা হয়। দেখো যে পিএন জাংশন ডায়োড দ্বারা কিভাবে অর্ধ তরঙ্গ একমুখীকরণ করা যায় তা আলোচনা করব আমরা, অথবা অর্ধপরিবাহী ডায়োডকে কীভাবে রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয় সেটা আমরা দেখব এখানে। তাহলে অর্ধ তরঙ্গ একমুখীকরণ বা হাফ ওয়েভ রেকটিফায়ার, মানে একটা হাফ ওয়েভ দিয়ে দেখবো আমরা একবার, আরেকবার দেখবো ফুল ওয়েভ দিয়ে। দেখো এখানে যে ইলেকট্রনিক সার্কিটে ইনপুটের এসি সিগন্যালের কেবল হাফ সার্কেলের জন্য পালসেটিং ডিসি রূপে আউটপুট পাওয়া যায় তাকে হাফ ওয়েভ রেকটিফায়ার বা অর্ধ তরঙ্গ একমুখীকারক বলা হয়। দেখো চিত্রে এখানে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে। চিত্রে দেখো এখানে যে এই একটা এসি কারেন্ট দেখানো হয়েছে। এই এসি কারেন্টটা এটা আমাদের যখন ডায়োডের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে তখন আমাদের ধনাত্মক অর্ধচক্রগুলোকে শুধু যেতে দিচ্ছে, ঋণাত্মকগুলোকে বাধা দিচ্ছে। এভাবে আমাদের এখানে হাফ ওয়েভ হিসাবে রেকটিফায়ার ব্যবহার করা হচ্ছে। এখানে দেখো আমি আরেকটা ডায়াগ্রাম দেখাবো, সেই ডায়াগ্রামটা দেখলে আরেকটু বুঝতে পারবে। এখানে দেখো যে একটা এসি কারেন্ট দেখানো হয়েছে, এই যে এসি কারেন্টের সিম্বল এটা যখন ডায়োডের ভিতর দিয়ে প্রবাহিত হয় তখন এখানে একটা লোড রেজিস্ট্যান্স আছে, এখানে আমাদের কিছু কারেন্ট বাধাগ্রস্ত হয় এবং এখানে দেখো একটা অর্ধ তরঙ্গ পাওয়া যাচ্ছে। এবং এটা এই যে এখানে খেয়াল করো যে এসি সিগন্যালের ঋণাত্মক অর্ধচক্র যখন হয় তখন এটা আমাদের রিভার্স বায়াস অবস্থায় থাকে, তখন এর ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। তাহলে শুধুমাত্র আমাদের ধনাত্মক অর্ধচক্রের জন্য আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে, ডায়োড ফরওয়ার্ড বায়াস হিসাবে থাকতেছে এবং এখানে একটা দেখো হাফ সার্কেল পাওয়া যাচ্ছে। এভাবেই আমাদের পিএন জাংশন দ্বারা বা ডায়োড দ্বারা আমাদের অর্ধ তরঙ্গ রেকটিফিকেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে। এখন অর্ধ তরঙ্গ রেকটিফায়ারের কার্যপ্রণালীটা দেখবো আমরা কিভাবে কাজ করে সার্কিটটা। দেখো এখানে চিত্রে একটি সেমিকন্ডাক্টর ডায়োড ডি দেখানো হয়েছে, এই জায়গাতে একটা ডায়োড দেখানো হয়েছে। এই ডায়োডের এই অংশটাকে আমরা বলেছিলাম যে নেগেটিভ অংশ অর্থাৎ এন টার্মিনাল, আর এই অংশটার নাম হলো আমাদের পজিটিভ অংশ অর্থাৎ পি টার্মিনাল। তাহলে চিত্রে একটি সেমিকন্ডাক্টর ডায়োড ডি দ্বারা একটি হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটের ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখানে দেখো ডায়াগ্রামে যে আর এল হলো একটা লোড রেজিস্ট্যান্স, এখানে একটা আমাদের আর এল থাকবে যে লোড রেজিস্ট্যান্স, মানে ভারী মানের একটা রোধ বসানো আছে এখানে। এখন আমরা দেখবো এটা কিভাবে কাজ করে। তো যে এসি ভোল্টেজকে, এই যে একটা এসি ভোল্টেজ, যে এসি ভোল্টেজকে আমাদের ডিসি করতে হবে তাকে একটা ট্রান্সফরমারের মুখ্য অংশে প্রয়োগ করা হয়। এখানে আমরা একটা ট্রান্সফরমার বসাবো, এটা হলো আমাদের ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী, এটা হলো আমাদের গৌণ কুণ্ডলী। তার মানে আমরা যে এসি প্রবাহটাকে আমরা ডিসিতে রূপান্তর করব সেই এসি প্রবাহটাকে আমরা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর সাথে যুক্ত করব। ফলে এর সেকেন্ডারি অংশ অর্থাৎ ওই যে গৌণ কুণ্ডলী যেটা এবি, এই যে এবি অংশ থেকে সুবিধামতো পরিমাপের এসি সার্কিটে প্রবেশ করবে। এখানে এই এবি অংশ থেকে আমাদের সুবিধামতো কারেন্ট, এখানে আমাদের এই এসি ধনাত্মক চক্রে বা ঋণাত্মক চক্রে কারেন্টগুলো আমাদের সুবিধামতো এই ডায়োডে প্রবেশ করবে এখানে। তাহলে এখানে দেখো যে এসি এর ধর্ম অনুসারে এ ও বি পর্যায়ক্রমে পজিটিভ ও নেগেটিভ হতে পারে। এখানে এক্ষেত্রে এসি সিগন্যালের পজিটিভ হাফ সার্কেলের জন্য, এক্ষেত্রে এসি সিগন্যালের এই যে এই এসি সিগন্যালের পজিটিভ হাফ সার্কেলের জন্য, এই যে পজিটিভ হাফ সার্কেল, এটার জন্য যখন আমাদের এ প্রান্তটা আমাদের পজিটিভ হয় তখন বি প্রান্তটা আমাদের নেগেটিভ হয়। তাই ফরওয়ার্ড বায়াসের কারণে, তাহলে এটা যদি পজিটিভ হয়, এটা পজিটিভ, সেক্ষেত্রে আমাদের এটা ফরওয়ার্ড বায়াস হিসেবে থাকবে। ফরওয়ার্ড বায়াসের কারণে ডায়োড ডি কাজ করবে, অর্থাৎ ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং এই কারেন্ট আমাদের কোন পথে প্রবাহিত হবে, এসিইবি, এই যে এসিইবি এই পথে প্রবাহিত হবে কারেন্টটা। এখন আমরা দেখব যে এসি সিগন্যালের নেগেটিভ হাফ সার্কেলের জন্য, অর্থাৎ এই এসি সিগন্যাল এটা নেগেটিভ হাফ সার্কেল হলো আমাদের এটা, এই নেগেটিভ হাফ সার্কেলের জন্য আমাদের এ প্রান্তটা নেগেটিভ হয়ে যায়, এই প্রান্তটা নেগেটিভ হয় এবং বি প্রান্তটা পজিটিভ হয়। ফলে এই ডায়োডটা তখন রিভার্স বায়াস হিসেবে কাজ করে এবং এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। আমরা আগে বলেছিলাম যে রিভার্স বায়াসের ক্ষেত্রে কোনো কারেন্ট প্রবাহিত হয় না।
ফলে আমাদের দেখো যে এইখানে এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট পাওয়া যাবে না, এই জন্য কি ঋণাত্মক অর্ধচক্র হিসাবে এখানে কোনো আমাদের আউটপুট পাবো না। তো এইভাবে প্রক্রিয়াটি বারবার স্পন্দিত হতে থাকলে ইনপুট সিগন্যালের কেবল হাফ সার্কেলের জন্য RL এর দুই প্রান্তে পালসেটিং ডিসি রূপে আউটপুট পাওয়া যায়। মানে এই যে এসি কারেন্ট এটা বারবার স্পন্দিত হতে থাকবে, স্পন্দিত হতে গিয়ে এখানে আমাদের এসি চক্রের ধনাত্মক এসি কারেন্টের ধনাত্মক অর্ধচক্রের জন্য এই ফরওয়ার্ড বায়াসটা ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হিসাবে থাকে, ফলে আমাদের এখানে শুধু ধনাত্মক অর্ধচক্রটা পাওয়া যায়। এভাবে আমাদের পিএন জাংশনটাকে হাফ ওয়েভ রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। এখন আমরা দেখব যে অর্ধপরিবাহী ডায়োডটাকে পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার হিসেবে কিভাবে ব্যবহার করা হয়। দেখো এখানে যে পিএন জাংশনে ডায়োড দ্বারা কিভাবে পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন করা যায় সেটা আমরা দেখব এখানে। তার মানে আগের টপিকটা ছিল আমাদের যে পিএন জাংশন দ্বারা হাফ ওয়েভ অর্থাৎ অর্ধ তরঙ্গ রেকটিফিকেশন হিসেবে ব্যবহার করা, এবং এখন দেখব আমরা পিএন জাংশন দ্বারা কিভাবে পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয় সেটা দেখব আমরা। তাহলে দেখো এখানে যে ইলেকট্রিক সার্কিটে এসি ইনপুট এসি উভয় হাফ সার্কেলের জন্য পালসেটিং ডিসি রূপে কারেন্ট পাওয়া যায় তাকে ফুল ওয়েভ রেকটিফায়ার বা পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন বলা হয়। এখানে আমি একটা ডায়াগ্রাম দেখবো। দেখো এখানে ফুল একটা এসি সিগন্যাল দেখানো হয়েছে। এই এসি সিগন্যালের ধনাত্মক অর্ধচক্র এবং ঋণাত্মক অর্ধচক্র উভয়ের জন্য এখানে আমরা কারেন্ট পাবো। এইটাকে বলা হয়েছে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার। এখানে আমরা আরেকটা ডায়াগ্রাম দেখবো। দেখো এখানে যে এই যে এসি সিগন্যালের ধনাত্মক অর্ধচক্রের জন্য এখানে দেখো আমাদের এটা ফরওয়ার্ড বায়াস হয়, ফলে এখানে আমাদের ধনাত্মক একটা অর্ধচক্র পাওয়া যায়। এবং এখানে যখন এটা রিভার্স বায়াস ঋণাত্মক অর্ধচক্র নিয়ে কাজ করব, খেয়াল করো এখানে এই ঋণাত্মক অর্ধচক্রের সময় এটা আমাদের রিভার্স বায়াস হিসেবে কাজ করবে এবং এই ডায়োডটা হলো আমাদের ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করবে। তখন এখানে আমরা বি এর জন্য এই যে D2 ডায়োডের জন্য এখানে আরেকটা অর্ধচক্র পাবো। এভাবেই আমাদের পিএন জাংশনটাকে পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার হিসাবে ব্যবহার করা হয়। এখন আমরা এটার কার্যপ্রণালীটা দেখব যে পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারের কার্যপ্রণালীটা কেমন। দেখো চিত্রে দুইটা ডায়োড দেখানো হয়েছে D1 D2 দ্বারা গঠিত একটি ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট দেখবো আমরা এখানে। আর এখানে একটা লোড রেজিস্ট্যান্স আছে। দেখো একটা লোড রেজিস্ট্যান্স বা ভারী মানে একটা রোধ লাগানো আছে। তো কার্যপ্রণালীটা আসি। দেখো যে এসি ভোল্টেজটাকে এই এসি ভোল্টেজটাকে আমরা ডিসি রূপান্তরিত করব, তাকে আমরা কি করব। দেখো যে একটা সেন্টার ট্র্যাপ ট্রান্সফরমারের মুখ্য অংশের সাথে প্রয়োগ করব। এখানে একটা দেখো ট্রান্সফরমার দেখানো হয়েছে। এটা হলো আমাদের মুখ্যকুণ্ডলী বা এই মুখ্যকুণ্ডলীর, আর এটাকে বলা হয় গৌণকুণ্ডলী। তাহলে আমাদের এই এসি সিগন্যালটাকে আমরা ট্রান্সফরমারের মুখ্যকুণ্ডলীর সাথে আমরা যুক্ত করব। এর ফলে সেকেন্ডারি অংশ এই যে এবি অংশ থেকে সুবিধামতো এসি কারেন্ট আমাদের সার্কিটের ভিতরে প্রবেশ করতে পারবে। এখন দেখো এসি এর ধর্ম অনুসারে এই এ আর বি প্রান্ত একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে। তো যখন এসি সিগন্যালে হাফ সার্কেল এই যে এসি সিগন্যালে যখন হাফ সার্কেলে আমাদের কি হবে, এ প্রান্ত পজিটিভ হবে, তখন বি প্রান্তর আমাদের নেগেটিভ অবস্থা থাকবে। তাহলে এটা পজিটিভ হলে আমাদের এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, কারণ এটা ফরওয়ার্ড বায়াস হিসাবে থাকবে। এবং এই যে D2 এটা তখন আমাদের বি প্রান্ত যেহেতু নেগেটিভ, তখন আমাদের এই অংশটা D2টা আমাদের রিভার্স বায়াস হিসেবে কাজ করবে এবং এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। এখানে তাই লেখা আছে। দেখো যে ফরওয়ার্ড বায়াসের কারণে D1 কাজ করবে এবং রিভার্স বায়াসের কারণে, অর্থাৎ এটা যখন আমাদের পজিটিভ এই প্রান্তটা পজিটিভ ধরবো তখন এটা ফরওয়ার্ড হবে, এটা কাজ করবে মানে কারেন্ট প্রবাহিত হবে। আর এটা কাজ করবে না, অর্থাৎ কি এটা রিভার্স বায়াস হিসেবে কাজ করবে। এক্ষেত্রে সার্কিটে প্রবাহিত কারেন্টের পথ হবে আমাদের দেখো AD1, এখানে দেখো যে CEFG এই পথে কারেন্ট প্রবাহিত হবে। AD1 CEFG এই পথে কারেন্ট প্রবাহিত হবে। এটাকে আমরা দুইটা পথ হিসাবে যদি ভাগ করে দেই AD1C এবং আরেকটা পথ হবে CEFG, এটাকে একটা সমীকরণ দেই। এখন আমরা দেখব যে এসি সিগন্যালের নেগেটিভ হাফ সার্কেলের জন্য, অর্থাৎ এই যে এসি সিগন্যালের নেগেটিভ হাফ সার্কেল হলো এটার জন্য আমাদের এ প্রান্তটা নেগেটিভ এবং বি প্রান্তটা আমাদের পজিটিভ থাকবে। তো এ প্রান্ত নেগেটিভ হলে এটা হলো আমাদের এই D1 ডায়োডটা আমাদের রিভার্স বায়াস হিসেবে কাজ করবে, আর এটা যখন পজিটিভ হবে তখন এটা আমাদের
ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করবে। এই জন্য দেখা গেছে কি D1 এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, আর যেহেতু বি প্রান্ত পজিটিভ এবং এটা ফরওয়ার্ড বায়াস হিসেবে থাকে, তখন আমাদের কি D2 এর ভিতর দিয়ে আমাদের কারেন্ট প্রবাহিত হয়, এবং এটা যে ঋণাত্মক অর্ধচক্রের জন্য এখানে আমাদের দেখো আরেকটা সার্কেল পাওয়া যাচ্ছে। এখন আমরা দেখব যে দেখা হয় যে তাই ফরওয়ার্ড বায়াসের কারণে আমাদের D2 কাজ করবে এবং কি D1টা রিভার্স বায়াসের কারণে কাজ করবে না। এক্ষেত্রে আমাদের সার্কিটের কারেন্টের পথটা হবে আমাদের দেখো এই যে BD-CE-FG, এই যে D2 তারপরে যে CE-FG, এই পথে আমাদের এই যে BD2-CE-FG এই পথে আমাদের কারেন্ট প্রবাহিত হবে। এই পথটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিয়েছি। এখানে দেখো এই যে BD2C এবং আরেকটা পথ হিসেবে থাকছে CE-FG, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন 1 ও 2 নং উভয় সমীকরণ হতে দেখা যায় যে কারেন্টের পথটা হলো আমাদের কমন পথটা হলো CE-FG, এই পথে একই দিকে প্রবাহিত হচ্ছে। এভাবে প্রক্রিয়াটি বারবার স্পন্দিত হতে থাকে, মানে এই প্রক্রিয়াটা বারবার হতে থাকে, এবং উভয় সিগন্যালের জন্য আমাদের RL মানে লোড রেজিস্ট্যান্সের 2 প্রান্তে আমাদের ডিসি আউটপুট হিসেবে পাওয়া যায়। এভাবে আমাদের PN জাংশনটা ফুল ওয়েভ রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। এখন আমরা দেখব যে ট্রানজিস্টর কি। ট্রানজিস্টর কাকে বলে দেখো, যে দুটি একই ধরনের অর্ধপরিবাহী পি টাইপও হতে পারে, সেটা এন টাইপও হতে পারে। এদের মধ্যস্থলে দেখো দুইটা একই টাইপের অর্ধপরিবাহী নেওয়া হয়েছে। একটা এখানে আমরা পি টাইপ হিসেবে ব্যবহার করেছি, যে দুইটা একই পদার্থের অর্ধপরিবাহী, দুইটা পি এর মাঝে যদি একটা এন টার্মিনাল যে মধ্যস্থলে বিপরীত ধরনের অর্ধপরিবাহী, তাহলে এখানে দেওয়া আছে দুইটা পি অর্ধপরিবাহী, এর মাঝে আমরা আরেকটা বিপরীত অর্ধপরিবাহী ব্যবহার করব, সেটা হলো আমাদের এন অর্ধপরিবাহী দেবো এখানে। তো যুক্ত করে যে যন্ত্র বা কৌশল তৈরি করা হয় তাকে ট্রান্সফর্মার বা অর্ধপরিবাহী ট্রায়োড বলা হয়। এখানে দেখো দুইটা পি টাইপের মাঝখানে একটা এন টাইপ অর্ধপরিবাহী যুক্ত করা হয়েছে, এবং এই প্রক্রিয়াটা স্যান্ডউইচ প্রক্রিয়ার মতো যুক্ত করা হয়, এটাকে বলা হয়েছে আমাদের ট্রানজিস্টর। একইভাবে দুইটা এন টাইপের মাঝেও আমরা একটা পি টাইপ যুক্ত করে ট্রানজিস্টর তৈরি করতে পারি। ট্রানজিস্টর নর্মালি 2 প্রকার, একটা হলো পিএনপি ট্রানজিস্টর এবং আরেকটা হলো এনপিএন ট্রানজিস্টর। দেখো যে ট্রানজিস্টর 2 ধরনের হয়, যে পিএনপি ট্রানজিস্টর এবং কি এনপিএন ট্রানজিস্টর। তাহলে পিএনপি ট্রানজিস্টরটা কেমন সৃষ্টি হবে, যে দুইটা পি টাইপের অর্ধপরিবাহীর মাঝে একটা এন টাইপ অর্ধপরিবাহী আমরা কি করব, স্যান্ডউইচ প্রক্রিয়া যুক্ত করলে যে ট্রায়োড সৃষ্টি হবে সেটাকে বলবো আমরা পিএনপি ট্রানজিস্টর। এবং একইভাবে দুইটা এন টাইপের মাঝখানে একটা পি টাইপ অর্ধপরিবাহী যুক্ত করলে আমাদের সৃষ্টি হবে এনপিএন ট্রানজিস্টর। একটা ট্রানজিস্টরের 3টা অঞ্চল থাকে। এখানে দেখো এই যে একটা অঞ্চল, এই যে একটা অঞ্চল, এই যে একটা অঞ্চল। এই 3টা অঞ্চলে একটা প্রথমটাকে এই অংশটাকে বলা হয় ইমিটার, এই অংশটাকে মাঝের অংশটাকে বলা হয় বেস, এবং এই লাস্টের এই অংশটাকে বলা হয় আমাদের কালেক্টর। এবং একটা ট্রানজিস্টর এটা ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে, ব্লক চিত্র। দেখো এটা হলো একটা অংশ দেওয়া আছে ইমিটার, বা এটার বাংলা শব্দ হলো নিঃসারক, আর একটা দেওয়া আছে বেস বা পিট, এবং আরেকটা অংশ দেওয়া আছে কালেক্টর বা সংগ্রাহক। এখানে দেখো আরেকটা এই একই ধরনের ট্রানজিস্টর এখানে সিম্বল ডায়াগ্রাম বা প্রতীক চিত্র দেখানো হয়েছে। এটা বেস বোঝাই যাচ্ছে, এটা বেস। এখানে আমাদের একটা অংশ দেখানো হয়েছে ইমিটার এবং আরেকটা অংশ দেখানো হয়েছে কালেক্টর। এখানে আমরা কোন অঞ্চলটা কি সেটা আমরা একটু পরেই দেখব, যে ইমিটার অংশ কোনটাকে বলবো বা কালেক্টর অংশ কোনটাকে বলবো। এখন দেখো আমরা যে ট্রানজিস্টরের বিভিন্ন অংশের বর্ণনা, আমরা আগেও বললাম যে একটা ট্রানজিস্টরের 3টা অঞ্চল থাকে, একটা হলো ইমিটার বা সংগ্রাহক, আরেকটা হলো বেস বা পিট বা ভিত্তি, আরেকটা হলো কালেক্টর বা সংগ্রাহক। এখন দেখবো আমরা যে ইমিটার বা নিঃসারকটা কি। এখন দেখো একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, যে একটা পিএনপি ট্রানজিস্টরের সিম্বল ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে, এখানে সিম্বল ডায়াগ্রাম দেখানো হয়েছে। একই রকমভাবে এখানে একটা এনপিএন ট্রানজিস্টরের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে, এখানে একটা সিম্বল ডায়াগ্রাম দেখানো হয়েছে। তাহলে আমি বলেছিলাম যে একটা ট্রানজিস্টরের 3টা অঞ্চল থাকে, এই অংশটার নাম হলো আমাদের ইমিটার, এই অংশটার নাম হলো বেস, এবং এই অংশটার নাম হলো আমাদের কালেক্টর। এটা একটু মনে রাখতে হবে চিরন্তন সত্যের মতো এটা, যে এই পিএনপি ট্রানজিস্টরে ইমিটার দিয়ে কারেন্ট প্রবেশ করে। দেখো এখানে সিম্বল ডায়াগ্রামের ভিতরে দেখানো হয়েছে কারেন্টের ডিরেকশনটা, এই যে ইমিটার দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে। তাহলে এখানে যদি আমি তোমাদেরকে এইভাবে একটা সিম্বল এঁকে দিয়ে বলি যে কোন অংশটার নাম কি,
যদি আমাদের বেস, ইমিটার এবং কালেক্টর অংশের নাম না দেওয়া থাকে, তখন আমাদের বলতে হবে শুরুতেই এই অংশটা হলো আমাদের বেস বা পিট, এবং যে অংশটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা বা বের হয়ে যাচ্ছে সেটাকে ধরবো আমরা ইমিটার, এবং আরেকটা অংশটার নাম হয়ে যাবে তখন কালেক্টর। একই রকমভাবে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখো, এনপিএন ট্রানজিস্টরে এখানে দেখানো হয়েছে ইমিটার, বেস অ্যান্ড কালেক্টর। ইমিটার দিয়ে এনপিএন ট্রানজিস্টরে কারেন্ট বের হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। তো কোনো একটা ট্রানজিস্টরের ডায়াগ্রাম দিয়ে যদি বলা হয় এটা কী ধরনের ট্রানজিস্টর, তখন আমরা এই ডিরেকশন দেখে আমরা বলবো যে এটা কি এনপিএন ট্রানজিস্টর না পিএনপি ট্রানজিস্টর। তাহলে এটা যদি আমাদের ইমিটার দিয়ে কারেন্ট প্রবেশ করে তাহলে আমরা বলবো এটা পিএনপি ট্রানজিস্টর, এবং ইমিটার দিয়ে যদি কারেন্ট বের হয়ে যায় সেটাকে আমরা বলবো এনপিএন ট্রানজিস্টর। এখানে দেখো আবারও দেখাচ্ছি যে ইমিটার দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, সেজন্য এই ট্রানজিস্টরের নাম হলো পিএনপি ট্রানজিস্টর, এবং ইমিটার দিয়ে এটা হলো কারেন্ট বের হয়ে যাচ্ছে, এই জন্য এই অংশটার নাম দেওয়া হয়েছে এনপিএন ট্রানজিস্টর। এখন আমরা এই ইমিটার সম্পর্কে একটু ধারণা নিব। দেখো যে ট্রানজিস্টরের যে অংশ ইলেকট্রন বা হোল সরবরাহ করে তাকে আমাদের নিঃসারক বা ইমিটার বলা হয়। অর্থাৎ কি ইমিটার অংশ থেকে আমাদের কি ইলেকট্রন বা হোল সরবরাহ করবে ইমিটার অংশ। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে ইলেকট্রন সরবরাহ করে, আর পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে হোল সরবরাহ করে, কারণ পিএনপি ট্রানজিস্টরে আমাদের মুখ্য বাহক হলো হোল, সেজন্য হোল সরবরাহ করে। আর এনপিএন ট্রানজিস্টরে আমাদের মুখ্য বাহক হলো ইলেকট্রন, সেজন্য এনপিএন ট্রানজিস্টর ইমিটার দিয়ে ইলেকট্রন সরবরাহ করে থাকে। ইমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টকে আমাদের ইমিটার কারেন্ট বলা হয়, এটাকে আই বলা হয়। এবং ইমিটার বেস জাংশন সর্বদা সম্মুখবর্তী বায়াসে রাখা হয়, যাতে কি আমাদের ইমিটার বর্তনীর রোধ কম হয়। এটা হলো আমাদের কি একটা ইমিটার সম্পর্কে প্রাথমিক ধারণা। এখন আমরা দেখব বেস বা ভূমি কি সেটা আমরা দেখব। দেখো এখানে একটা ওই যে আবারও একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, একটা পিএনপি ট্রানজিস্টর, একটা এনপিএন ট্রানজিস্টর। এটা হলো ব্লক ডায়াগ্রাম পিএনপি ট্রানজিস্টরের, আর এটা হলো আমাদের সিম্বল ডায়াগ্রাম পিএনপি ট্রানজিস্টরে। একই রকমভাবে এখানে দেখো এনপিএন ট্রানজিস্টর দেখানো হয়েছে ব্লক ডায়াগ্রাম, আর এখানে দেখানো হয়েছে এনপিএন ট্রানজিস্টরে আমাদের কি সিম্বল ডায়াগ্রাম। এখন আমাদের এই যে দেখো একটা অংশ ইমিটার এবং আরেকটা অংশ যে কালেক্টর থাকে, মাঝখানের অংশটাকে আমরা নর্মালি বেস বলি। এই যে মাঝখানের অংশ, এই অংশটাকে বলা হয় বেস। এখন বেস সম্পর্কে আমরা একটু প্রাথমিক ধারণা নিব। দেখো ট্রানজিস্টরের মাঝের অংশটাকে বেস বা ভূমি বলা হয়। ইমিটার ও কালেক্টর উভয়কেই বেস অপেক্ষা অনেক বেশি ডোপ্ট করা হয়, যাতে কি আর পুরুত্বটা বেশি থাকে। আর তারপরে কি উৎপন্ন তাপ যাতে কি তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়, সেজন্য কালেক্টরের পুরুত্ব আমাদের কি যে বেশি দেওয়া হয়। কালেক্টরের অংশটা বেজের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, এই বেজের ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন এটাকে আমরা বেস কারেন্ট বলবো, এবং এটাকে বলা হয় আইবি। বেস কারেন্টটাকে আইবি দিয়ে প্রকাশ করা হয়। এক কথায় আমরা বলতে পারি বেসকে ইমিটার ও কালেক্টরে হেল্পার বলা হয়। দেখো এই বেসটা হলো আমাদের মাঝখানে দেওয়া আছে, এটা ইমিটারও কেউ হেল্প করতেছে, আবার কালেক্টরকেও হেল্প করতেছে, এই জন্য বেসটাকে বলা হচ্ছে যে ইমিটার এবং কালেক্টরের হেল্পার। তারপর দেখো কালেক্টর বা সংগ্রাহক কাকে বলে। কালেক্টর এবং বা সংগ্রাহকের আমরা একটু ধারণা নিব। এখানে একই রকমভাবে এখানে দুইটা ট্রানজিস্টর দেখানো হয়েছে, দুটো ট্রানজিস্টরের একটা, এটা হলো পিএনপি ট্রানজিস্টর ব্লক ডায়াগ্রাম, এটা হলো আমাদের পিএনপি ট্রানজিস্টরের সিম্বল ডায়াগ্রাম। একই রকমভাবে এটা এনপিএন ট্রানজিস্টরের, এটা হলো ব্লক ডায়াগ্রাম, আর এটা হলো আমাদের সিম্বল ডায়াগ্রাম এনপিএন ট্রানজিস্টরে। এখন দেখো আমরা তো বলছিলাম যে কি একটা ট্রানজিস্টরের তিনটা অঞ্চল থাকে, একটা হলো ইমিটার, বেস এবং আরেকটা হলো কালেক্টর। আমরা কিন্তু ইমিটার সম্পর্কে ধারণা পেয়েছি, বেস সম্পর্কে ধারণা পেয়েছি, তার মানে আরেকটা যে অংশ থাকবে সেটাকে আমরা নর্মালি কালেক্টর বলবো। বেসটা বলছিলাম আমরা কি যে মাঝের অংশ, এই যে মাঝের অংশ এটাকে বলা হয়েছে বেস। আর ইমিটারকে বলছিলাম যে অংশটা দিয়ে বা যে প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করবে বা বের হবে সেটা হলো আমাদের ইমিটার অংশ। তাহলে আর একটা অংশ থাকবে সেটাকে বলবো আমরা নর্মালি কালেক্টর অংশ। এখন আমরা একটু কালেক্টর সম্পর্কে প্রাথমিক ধারণা নিই। যে ট্রানজিস্টরের যে অংশ ইলেকট্রন বা হোল সংগ্রহ করে তাকে আমরা কালেক্টর বলবো। যে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে সংগ্রাহক বা কালেক্টর ইলেকট্রন সংগ্রহ করে, এবং পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে যেহেতু আমরা বলেছিলাম যে এনপিএন ট্রানজিস্টরে আমাদের কি মুখ্য বাহক হিসেবে থাকবে, যেহেতু এনের সংখ্যা বেশি, এন মানে ইলেকট্রন, সেক্ষেত্রে এনপিএন ট্রানজিস্টরের কালেক্টরটা কী করবে আমাদের ইলেকট্রন সংগ্রহ করবে। একই রকমভাবে পিএনপি ট্রানজিস্টর যেহেতু আমাদের পি বেশি, এখানে পি মানে আমাদের এখানে পজিটিভ বা হোল বোঝানো হয়, সেক্ষেত্রে পিএনপি ট্রানজিস্টর আমাদের হোল সংগ্রহ করে থাকবে কালেক্টর বেশি পরিমাণ।
তো কালেক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টকে আমরা কালেক্টর কারেন্ট বলবো, অর্থাৎ এর ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন আমরা বলবো এটা কালেক্টর অংশের যে কারেন্টটা পাওয়া যাবে সেটা হলো আমাদের কালেক্টর কারেন্ট, সেটা হলো আইসি। কালেক্টর কারেন্টকে আমরা ডিফাইন করব। এবং দেখো যে কালেক্টর বেস জাংশন সর্বদা রিভার্স বায়াসে রাখা হয়, অর্থাৎ পশ্চাৎমুখী বায়াসে রাখা হয়, যাতে কি হয় এখানে আমাদের বাধার পরিমাণ বেশি থাকে এবং আউটপুটটা বেশি পাওয়া যায় কালেক্টর থেকে। এখানে আমরা কয়েকটা চিরন্তন সত্য দেখব। এখানে দেখো এখানে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, যে এটা হলো আমাদের কি ডায়োড দেখানো হয়েছে। ডায়োডের এই লম্বা অংশটা হলো এন অংশ, আর এই অংশটার নাম হলো পি অংশ। তো যখন আমাদের পি এর সাথে ব্যাটারি প্লাস থাকবে তখন আমাদের এখানে বাল্বটা জ্বলবে, দেখো এখানে বাল্বটা জ্বলছে। আবার একইভাবে যখন এই প্লাসের সাথে যখন এখানে এন বা নেগেটিভ থাকবে তখন আমাদের বাল্বটা অফ হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে দেখব যে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস। একটু মনে রাখতে হবে ফরওয়ার্ড বায়াস কখন হয়, যখন পি এর সাথে প্লাস এবং এন এর সাথে পি এর সাথে প্লাস মানে পি টার্মিনালের সাথে ব্যাটারি প্লাস থাকবে এবং এন টার্মিনালের সাথে ব্যাটারি মাইনাস থাকবে, তখন হবে আমাদের ফরওয়ার্ড বায়াস। এবং যখন পি অংশের সাথে ব্যাটারির মাইনাস অংশ এবং কি এন অংশের সাথে ব্যাটারি প্লাস অংশ যুক্ত থাকে তখন আমরা বলবো তাকে রিভার্স বায়াস। এখন সকল ট্রানজিস্টরের ক্ষেত্রে ইনপুট অংশটা আমরা সব সময় সম্মুখমুখী যোগ বা ফরওয়ার্ড বায়াসে কানেকশন দিব, এবং আউটপুট অংশটা আমরা কি বিমুখী যোগ বা রিভার্স বায়াসে কানেকশন দিব। তো শুধুমাত্র কমন কালেক্টরের ক্ষেত্রে এখানে আমাদের কিছু ব্যতিক্রম পরিলক্ষিত হবে, সেটাও আমরা দেখব সামনে। দেখো এখানে যে ট্রানজিস্টরের মৌলিক বিন্যাস, মানে একটা ট্রানজিস্টরকে মানে মূলত কতভাবে সাজানো যায় সেটা আমরা দেখব এখানে। তো ট্রানজিস্টরে দেখো এখানে যে সাজানো বা বিভিন্ন সংযোগ পদ্ধতিটা আমরা ব্যাখ্যা করব। একটা ট্রানজিস্টরকে নর্মালি কি যে তিনটা উপায়ে সংযোগ দেওয়া হয়। একটা হলো আমাদের সাধারণ বেস সংযোগ, অর্থাৎ কমন বেস কনফিগারেশন বা কানেকশন। আরেকটা হলো আমাদের সাধারণ ইমিটর সংযোগ, অর্থাৎ কি কমন ইমিটর কানেকশন। এবং আরেকটা হলো আমাদের এখানে সাধারণ কালেক্টর সংযোগ, অর্থাৎ কমন কালেক্টর কানেকশন। তাহলে প্রত্যেকটা কানেকশনের জন্য দেখো এখানে আমরা প্রথম কানেকশন হিসাবে নিয়েছি হলো সাধারণ বেস বা কমন বেস সংযোগ। প্রত্যেকটা কানেকশনের জন্য আমরা 4টা করে ডায়াগ্রাম দেখব, অর্থাৎ একটা ট্রানজিস্টরের জন্য 2টা করে ডায়াগ্রাম। একটা হলো ব্লক ডায়াগ্রাম এবং একটা দেখব সিম্বল ডায়াগ্রাম। দেখো এখানে পিএনপি ট্রানজিস্টর দেখানো হয়েছে, একটা পিএনপি ট্রানজিস্টরের। তাহলে আমি আগেই বলেছিলাম এই অংশটার নাম দেবো আমরা ইনপুট অংশ, এই অংশটার নাম দেবো আমরা আউটপুট অংশ। তাহলে একটু আগে যখন আমরা চিরন্তন সত্য দেখলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে ইনপুট অংশটা সবসময় ফরওয়ার্ড বায়াসে যুক্ত করতে হবে এবং আউটপুট অংশটা সবসময় রিভার্স বায়াসে যুক্ত করতে হবে। তাহলে দেখো পি এর সাথে ব্যাটারি প্লাস দিলে আমাদের ফরওয়ার্ড হয়, এটা আমরা আগেও বলেছি, বারবার বলছি যে ফরওয়ার্ড বায়াস কাকে বলে, যে পি টাইপের সাথে যখন ব্যাটারি প্লাস টার্মিনাল যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো ফরওয়ার্ড বায়াস। একইভাবে দেখো পি টাইপের সাথে যখন ব্যাটারির নেগেটিভ টার্মিনাল যুক্ত থাকবে তখন সেটাকে আমরা বলবো রিভার্স বায়াস। তাহলে এখানে আমাদের একটা পিএনপি ট্রানজিস্টর দেখানো হয়েছে ব্লক ডায়াগ্রাম কমন বেসের ক্ষেত্রে। দেখো এই যে দেখো এটাকে কমন বেস বলার কারণ হলো এখানে দেখো এই অংশটার নাম হলো ইনপুট অংশ আর এই অংশটার নাম হলো আউটপুট অংশ। তাহলে ইনপুট এবং আউটপুটের জন্য আমরা কাকে কমন করছি এখানে দেখো এন কে। তাহলে এনটা হলো আমাদের বেস, এই জন্য এটার নাম হলো আমাদের কমন বেস। তাহলে এটা হলো আমাদের কমন বেস কনফিগারেশনের পিএনপি ট্রানজিস্টরের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখন আমরা এখানে দেখব সিম্বল ডায়াগ্রাম বা প্রতীক চিত্র কমন বেসের জন্য। তাহলে আমরা আগেও দেখেছি যে সিম্বল ডায়াগ্রামের ভিতরে এই অংশটা হলো আমাদের বেস, আর যে অংশটা দিয়ে আমাদের কি হয় কারেন্ট প্রবেশ করে বা বের হয় ওই অংশটার নাম হলো ইমিটার। তাহলে বাকি অংশটার নাম হলো আমাদের এখানে কালেক্টর। তাহলে দেখো এখানে আমরা বলছি, তাই এটা যেহেতু আমাদের পিএনপি ট্রানজিস্টর বলতেছি এই জন্য দেখো এখানে খেয়াল করো যে পিএনপি ট্রানজিস্টরে ইমিটর দিয়ে কারেন্ট প্রবেশ করে, এটা চিরন্তন সত্য। পিএনপি ট্রানজিস্টরে ইমিটর দিয়ে কারেন্ট প্রবেশ করে। এখানে দেখো এখানে একটা এসি সিগন্যাল দেখানো হয়েছে, এইটা এখানে একটা ডিসি সোর্স দেখানো আছে। মানে এই ডিসি সোর্সের কাজটা হলো আমাদের ট্রানজিস্টরটাকে বায়াসিং করা বা ট্রানজিস্টরকে অ্যাক্টিভ হিসাবে কীভাবে কাজ করে সেই জন্য আমাদের কি ডিসি সোর্স লাগাতে হয় এখানে। তাহলে দেখো এখানে এই অংশটার নাম কি তাহলে পি, তাহলে এটার নাম হলো আমাদের এন, এটার হলো পি। তাহলে এই পি এন পি, তাহলে পি এর সাথে এই যে ব্যাটারি প্লাস দিলে হয় ফরওয়ার্ড বায়াস, এই জন্য আমরা বলি ইনপুট অংশ সবসময় ফরওয়ার্ড বায়াসে রাখতে হয় আর আউটপুট অংশ সবসময় আমরা কী করবো রিভার্স বায়াসে। দেখো এখানে এটা যদি পি এটা এন এটা অবশ্যই পি, তাহলে পি এর সাথে দেখো ব্যাটারির নেগেটিভ অংশ যুক্ত হলে আমাদের রিভার্স বায়াস হয়। তাহলে এখানে একটা লোড রেজিস্ট্যান্স বা ভারী মানে একটা
রোধ লাগানো থাকে আরসি বা আরএল, এবং ভারী মানের রোধের কাজটা হলো বিদ্যুৎ প্রবাহকে বাধা দেওয়া, অর্থাৎ এখানে ভারী মানের লোডের কাজটা হবে বেশি পরিমাণ আউটপুট সংগ্রহ করা। তাহলে দেখো এখানে এই যে ইনপুট সিগন্যাল, এই ইনপুট সিগন্যালটাকে এখানে আমাদের আউটপুট সিগন্যালে আমাদের প্রকাশ করতেছে। তাহলে এটা গেল আমাদের পিএনপি ট্রানজিস্টরের সিম্বল ডায়াগ্রাম। এখন আমরা দেখব এনপিএন ট্রানজিস্টরের ব্লক ডায়াগ্রামটা কেমন। দেখো এখানে একটা এনপিএন ট্রানজিস্টর দেখানো হয়েছে। তাহলে দেখো এখানে যে এন এর সাথে খেয়াল করো, এন এর সাথে এই অংশটার নাম হলো আমাদের ফরওয়ার্ড, এই অংশটার নাম হলো আমাদের রিভার্স। তাহলে দেখো এখানে যে এন এর সাথে আমাদের কি ব্যাটারি মাইনাস যুক্ত হলে হয়, এন এর সাথে ব্যাটারি মাইনাস যুক্ত করলে কি হয় আমাদের ফরওয়ার্ড বায়াস হয়। তার মানে যে ইনপুট অংশ ফরওয়ার্ড বায়াস দিয়েছি, আর এন এর সাথে প্লাস দিলে হয় আমাদের রিভার্স বায়াস, এটা আমাদের আউটপুট অংশ রিভার্স বায়াস। এখন আমি কিন্তু সবসময় বলতেছি যে ইনপুট অংশ ফরওয়ার্ড বায়াস এবং আউটপুট অংশ সবসময় রিভার্স বায়াসে রাখতে হয়। এবং ফরওয়ার্ড কখন হয়, যখন পি এর সাথে ব্যাটারি প্লাস এন এর সাথে মাইনাস যুক্ত হয় তখন ফরওয়ার্ড, এবং রিভার্স কখন হয়, যখন পি এর সাথে মাইনাস এবং এন এর সাথে প্লাস হয় তখন আমাদের রিভার্স বায়াস যুক্ত হয়। এখানে একটা দেখা হয় যে ইনপুট এবং আউটপুটের জন্য আমরা বেসকে কমন করছি, এই জন্য এটাকে নাম বলা হয়েছে কমন বেস। তাহলে এটা হলো আমাদের এনপিএন ট্রানজিস্টর। এখন দেখো এনপিএন ট্রানজিস্টর, এটা ব্লক ডায়াগ্রাম দেখলাম, এটা এখন দেখবো আমরা সিম্বল ডায়াগ্রাম। একই রকম দেখো এটা দেখতে কিভাবে বুঝবো এটা আমাদের এনপিএন ট্রানজিস্টর। এখানে দেখো যে এই যে ইমিটার দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে, এটা কিন্তু চিরন্তন সত্য। এনপিএন ট্রানজিস্টর ইমিটার দিয়ে কারেন্ট বের হয়, এটা মনে রেখো। এখন আমরা ইনপুট অংশে যে ফরওয়ার্ড বায়াস করে দিচ্ছি এবং আউটপুট অংশ রিভার্স বায়াস করে দিচ্ছি, ব্যাটারি কানেকশন দিচ্ছি, এবং এখানে একটা লোড রেজিস্ট্যান্স লাগানো আছে। এই লোড রেজিস্ট্যান্সে একটা আমরা এখান থেকে আউটপুট নিব। তাহলে এটা গেলো আমাদের কমন বেস কনফিগারেশন বা কমন বেস কানেকশনের 4টা ডায়াগ্রাম। এখন আমরা দেখব কমন ইমিটার কনফিগারেশন, এটারও আমরা 4টা ডায়াগ্রাম শিখবো। এখানে দেখো পিএনপি ট্রানজিস্টরে, এখানে খেয়াল করো এই যে দেখো এখানে পিএনপি দেখানো হয়েছে পিএনপি ট্রানজিস্টরে। এখানে আমাদের খেয়াল করো যে ইমিটার দিয়ে দেখো যে কারেন্ট প্রবেশ করতেছে, তাহলে এই অংশটার নাম হলো আমাদের ইমিটার অংশ। আর মাঝখানে অংশটা তো আমরা জানি বেস, আর এই অংশটার নাম হলো আমাদের কালেক্টর অংশ। তাহলে আমরা দেখো ইনপুট এবং আউটপুটের জন্য কাকে কমন করছি, ইমিটারকে, এই জন্য এই কনফিগারেশনের নাম হলো কমন ইমিটার। এখানে দেখো আমরা ফরওয়ার্ড বায়াস যুক্ত করবো, যেহেতু এন আছে, এন এর সাথে মাইনাস দিলে হয় আমাদের ফরওয়ার্ড, তার মানে ইনপুট অংশ আমরা দিলাম ফরওয়ার্ড, আর আউটপুট অংশ দিব আমরা রিভার্স। দেখো এখানে পি এর সাথে কি দিলে রিভার্স হয়, পি এর সাথে ব্যাটারির মাইনাস দিলে রিভার্স হয়। তাহলে দেখো এখানে যে পি এর সাথে ব্যাটারি মাইনাস কানেকশন দেওয়া আছে। তাহলে এটা হলো আমাদের পিএনপি ট্রানজিস্টরের কমন ইমিটার কনফিগারেশনের ব্লক ডায়াগ্রাম। এখন আমরা একইভাবে দেখব এটা সিম্বল ডায়াগ্রামটা। দেখো এই যে একটা প্রতীক চিত্র দেখানো হয়েছে সিম্বল ডায়াগ্রাম। এখানে খেয়াল করো, দেখো আমি বলেছিলাম যে একটা ট্রানজিস্টর 3টা অংশ আছে, ইমিটার, বেস অ্যান্ড কালেক্টর। এখানে দেখো এই যে ইমিটার দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, এই জন্য এই অংশটার নাম হলো আমাদের ইমিটার। পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটার দিয়ে কারেন্ট প্রবেশ করে, এটা কিন্তু চিরন্তন সত্য, আবারও বললাম। তাহলে দেখো ইনপুট এবং আউটপুটের জন্য কাকে কমন করছি, ইমিটারকে, এই জন্য এটাকে বলা হয়েছে কমন ইমিটার কনফিগারেশন। এখন আমরা এই যে এটাকে ধরবো আমরা ইনপুট অংশ, আর এই অংশটা হলো আমাদের আউটপুট অংশ। তাহলে ইনপুট অংশ চিরন্তন সত্য হিসাবে সবসময় কি ফরওয়ার্ড বায়াসে রাখতে হয়। তাহলে যেহেতু এটা পিএনপি, তার মানে এই অংশটা হলো আমাদের এন, তাহলে এন এর সাথে কি দিলে ফরওয়ার্ড হয়, এন এর সাথে মাইনাস দিলে ব্যাটারি, দেখো এই যে ছোট অংশ মানে মাইনাস, সেই হিসাবে আমরা এখানে মাইনাস অংশ দিয়ে দিয়েছি। আর আমাদের এটা যেহেতু পি এন, এটা হলো পি, তাহলে পি এর সাথে কি দিলে রিভার্স হয়, পি এর সাথে দেখা এই যে ব্যাটারির মাইনাস দেওয়া আছে, তাহলে এটা হলো আমাদের রিভার্স অংশ। এবং এখানে একটা লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে, ভারী মানের রোধ, তার মানে এখানে আমরা বেশি পরিমাণ আউটপুট পাওয়ার জন্য একটা কালেক্টর রেজিস্ট্যান্স বা লোড রেজিস্ট্যান্স ব্যবহার করব এখানে। তাহলে এটা গেল আমাদের পিএনপি ট্রানজিস্টরের সিম্বল ডায়াগ্রামের কমন ইমিটার কনফিগারেশন। এখন আমরা দেখব এনপিএন ট্রানজিস্টরের জন্য। একই রকমভাবে দেখো এই যে এখানে খেয়াল করো, দেখো এই যে এনপিএন ট্রানজিস্টর দেখানো হয়েছে, এই অংশটা থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, তার মানে এটা হলো আমাদের ইমিটার অংশ, মনে রেখো এটা। এই অংশটা হলো কি আমাদের ইমিটার অংশ, কারণ হলো এনপিএন ট্রানজিস্টর ইমিটার দিয়ে কারেন্ট বের হয়ে যায়। তাহলে ইনপুট এবং আউটপুটের জন্য এই ইমিটার অংশটাকে কমন করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয়েছে কমন ইমিটার কনফিগারেশন। এখন আমরা দেখব ইনপুট অংশ ফরওয়ার্ড বায়াস করব এবং আউটপুট অংশ রিভার্স বায়াস করব। তাহলে ইনপুট অংশটা কিভাবে ফরওয়ার্ড বায়াস হবে, এখানে দেখো যে পি এর সাথে ব্যাটারি প্লাস দিলে হয় ফরওয়ার্ড, এই দেখো এই যে পি এর, এখানে যেহেতু পি আছে, এই পি এর সাথে ব্যাটারি প্লাস দেওয়া হয়েছে, এটা হয়ে গেছে ফরওয়ার্ড। একইভাবে এই যে এখানে এন আছে,
এন এর সাথে ব্যাটারি প্লাস দিলে হয় রিভার্স। তাহলে যে ইনপুট অংশ ফরওয়ার্ড এবং আউটপুট অংশ রিভার্স বায়াস দেখানো হয়েছে এখানে। একই রকমভাবে দেখো এখানে সিম্বল ডায়াগ্রাম দেখানো হয়েছে। আমি বলেছিলাম যে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটর দিয়ে কারেন্ট প্রবেশ করে, দেখো প্রবেশ করতেছে, এবং এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটর দিয়ে কারেন্ট বের হয়ে যায়। তার মানে এই অংশটার নাম হলো আমাদের এখানে ইমিটর, এবং এটা কারেন্টে বের হওয়ার জন্য এটাকে আমরা বলবো এনপিএন ট্রানজিস্টর। এখন দেখো এই যে ইনপুট এবং আউটপুটের জন্য ইমিটরকে কমন করা হয়েছে, এই জন্য এটার নাম হলো আমাদের কমন ইমিটর কানেকশন। এখন আমরা দেখব যে এটা হলো আমাদের ইনপুট অংশ, এটা হলো আমাদের আউটপুট অংশ। ইনপুট অংশে কিভাবে কাজ করে সেটা হলো আমরা আগে বলেছি যে ইনপুট অংশ সবসময় কি ফরওয়ার্ড বাসে যুক্ত করতে হয়। অর্থাৎ এখানে দেখো যে এটা যেহেতু আমাদের পি অংশ, তাহলে পি এর সাথে যে ব্যাটারি প্লাস দেওয়া হয়েছে, তার মানে এটা ফরওয়ার্ড বাস হয়ে গেছে। আর এটা যেহেতু আমাদের কি এন পি এন, এটাই হলো এন অংশ, এন অংশের সাথে ব্যাটারি প্লাস দিলে হয় রিভার্স বাস, সেক্ষেত্রে আমাদের আউটপুটটা হয়ে গেছে রিভার্স বাস। এবং এখানে একটা লোড রেজিস্ট্যান্স লাগানো আছে, যেখানে আমরা বেশি পরিমাণ সিগন্যাল পাবো, এটা হলো আমাদের এখান থেকেই আমরা আউটপুট নিব। তাহলে এটা হলো আমাদের এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের কমন ইমিটর কনফিগারেশনের সিম্বল ডায়াগ্রাম। এখন আমরা লাস্ট যে কনফিগারেশন অর্থাৎ কমন কালেক্টর কনফিগারেশন দেখব, যে কালেক্টরকে কমন কালেক্টর কিভাবে হয়। পিএনপি ট্রানজিস্টর দেখানো হয়েছে এখানে, দেখো যে পিএনপি ট্রানজিস্টর এই অংশটা এখানে খেয়াল করো, যেহেতু আমি বলছি যে ইমিটর দিয়ে কারেন্ট প্রবেশ করে, তাহলে পিএনপি ট্রানজিস্টর ইমিটর দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে। আর এটা দেখো এই অংশটা হলো আমাদের কি কালেক্টর অংশ। এখানে আমাদের ইনপুট এবং আউটপুটের জন্য কালেক্টরকে কমন করছি, তাহলে এই জন্য এটাকে বলা হয়েছে কমন কালেক্টর। এখন কমন কালেক্টরের ক্ষেত্রে আমরা যখন চিরন্তর শর্ত পড়েছিলাম তখন বলেছিলাম যে কমন কালেক্টরের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম পরিলক্ষিত হয়। সেটা হলো ইনপুট অংশটা আমাদের ফরওয়ার্ড বাস ঠিক আছে, কিন্তু আউটপুট অংশটা আমরা এই ইমিটরের কারেন্টের ডিরেকশনের উপর ভিত্তি করে দেব। যেমন দেখো ইমিটর দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, এখন আমরা ব্যাটারি এখানে কি প্রান্ত যুক্ত করব, ব্যাটারি এখানে আমরা নর্মালি প্লাস টার্মিনাল দিব, কারণ হলো প্লাস দিয়ে আমাদের কারেন্ট বের হয়ে যায়। তাহলে এখানে আমরা প্লাস দিয়ে যদি মাইনাস দিই তাহলে তো প্রবেশ করবে কারেন্ট, এখানে হলো কারেন্ট এই দিকে আসতেছে, আবার এই কারেন্ট এই দিকে আসবে, তাহলে তো হবে না, এখানে রিভার্স বাস করা যাবে না। তাহলে এখানে আমরা কানেকশনটা দিব হলো এই ইমিটরে কারেন্টের ডিরেকশনের উপর ভিত্তি করে। তাহলে ইমিটর দেখে যেহেতু এখানে কারেন্ট প্রবেশ করতেছে, তার মানে এখানে আমরা ব্যাটারি প্লাস দেবো, অর্থাৎ প্লাস দিয়ে কারেন্ট বের হয়ে এই যে ইমিটর দিয়ে প্রবেশ করতেছে। এই জন্য বলা হয়েছিল যে কমন কালেক্টরের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম পরিলক্ষিত হয়। এই অংশটা হলো আমাদের ইনপুট অংশ এবং আউটপুট, এই অংশটা হলো আউটপুট অংশ। তো সব ক্ষেত্রেই একই ঠিক থাকবে যে ইনপুট অংশ ফরওয়ার্ড বায়াস, এবং কমন কালেক্টরের ক্ষেত্রে শুধুমাত্র আউটপুট অংশটা আমরা ইমিটরের কারেন্টের ডিরেকশনের উপর ভিত্তি করে দেখব। এখানে দেখো সিম্বল ডায়াগ্রাম দেখানো হয়েছে একই রকম করে। দেখো যে আমাদের এটা প্রবেশ করতেছে এই অংশ, এটা হলো আমাদের ইমিটর অংশ, এটা তো আমরা বেস, আমরা জানি এটা বেস। তাহলে এখানে কালেক্টরকে কমন করা হয়েছে, ইনপুট আউটপুটের জন্য যেহেতু কমন কালেক্টরকে কমন করা হয়েছে, এই জন্য এটাকে বলবো আমরা কমন কালেক্টর কনফিগারেশন। এখানে দেখো যে ইনপুট অংশে আমরা ফরওয়ার্ড বায়াস করেছি যে পি এন, এটা হলো আমাদের এন, তাহলে এনের সাথে মাইনাস দিলে ফরওয়ার্ড হয়, তার মানে এটা ইনপুট অংশ ফরওয়ার্ড হয়ে গেছে। আর এটাকে আমরা বারবার বলছি যে এটাকে আমরা ডিরেকশন দেখে, কারেন্টের ডিরেকশন দেখে আমরা কানেকশন দেবো ব্যাটারির। এখানে যেহেতু এটা প্রবেশ করতেছে, তার মানে এখানে ব্যাটারি প্লাস দিতে হবে, প্লাস দিয়ে কারেন্ট বের হয়ে এই যে দিয়ে প্রবেশ করতেছে। তাহলে এটা হলো আমাদের এনপিএন ট্রানজিস্টরের পিএনপি ট্রানজিস্টরের কমন কালেক্টরের কনফিগারেশন সিম্বল ডায়াগ্রাম এটা। এখন দেখবো আমরা এনপিএন ট্রানজিস্টর। তো এনপিএন ট্রানজিস্টর এখানে খেয়াল করো যে এনপিএন ট্রানজিস্টর দেখানো হয়েছে যে কারেন্ট বের হয়ে যাচ্ছে ইমিটর দিয়ে, তাহলে এটা হলো আমাদের ইমিটর অংশ, এই মাঝখানে তো বেস, এটা আমরা জানি, এটা হলো কালেক্টর অংশ। ইনপুট এবং আউটপুটের জন্য কালেক্টরকে কমন করা হয়েছে, এই জন্য এটার নাম হলো কমন কালেক্টর। তাহলে ইনপুট অংশ আমরা ফরওয়ার্ড বায়াস, দেখো তাহলে পি এর সাথে ব্যাটারি প্লাস দিলে হয় ফরওয়ার্ড। আর আমরা আবারও বলেছি যে আউটপুট অংশটা আমরা কারেন্টের ডিরেকশন দেখে করবো, যেহেতু ইমিটর দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে এই যে বের হয়ে যাচ্ছে তার মানে এখানে অবশ্যই ব্যাটারি মাইনাস দিতে হবে, কারণ মাইনাস দিয়ে কারেন্ট প্রবেশ করে, মানে এখান থেকে বের হয়ে যাতে এখানে আমাদের কি মাইনাস দিয়ে প্রবেশ করতে পারে, সেটা আমরা ডিরেকশনটা, এই ডিরেকশনটা দেখে এখানে আমরা ব্যাটারিটা কানেকশন দেব। একই রকমভাবে এখানে দেখো আমাদের সিম্বল ডায়াগ্রাম দেখানো হয়েছে। তো আমরা দেখবো এখন কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং কিছু উত্তর দেখবো জ্ঞানমূলক প্রশ্নে, যে শক্তি ব্যান্ড কাকে বলে। তো কোনো পদার্থের বিভিন্ন পরমাণুতে একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের শক্তির সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের মধ্যবর্তী পাল্লাটাকে আমরা বলবো হলো শক্তি ব্যান্ড। অর্থাৎ আমাদের ইলেকট্রনের শেষ কক্ষপথের যে ব্যান্ড সেটা হলো যোজন ব্যান্ড, তারপর যে কক্ষপথটা থাকে সেটা হলো আমাদের কি
পরিবহন ব্যান্ড হিসেবে বিবেচনা করা হয়। যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে যে গ্যাপটা সেটা হলো এনার্জি গ্যাপ, ওই অংশটা হলো আমাদের শক্তি ব্যান্ড হিসেবে কাজ করে। এখানে আবার একটু বলি যে সর্বনিম্ন শক্তি এবং কি সর্বোচ্চ মানে শক্তির পাল্লা মধ্যবর্তী অংশটাকে বলা হয় আমাদের শক্তি ব্যান্ড। তা এখন আমরা দেখব ট্রানজিস্টর কি। এটা দিনাজপুর বোর্ড 17 সালে এসেছিল জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে। তো ট্রানজিস্টর হচ্ছে 3 প্রান্ত বিশিষ্ট একটি অর্ধপরিবাহী ডিভাইস, যার ইনপুট প্রবাহকে নিয়ন্ত্রণ করে, বহির্মুখী প্রবাহ, বিভব পার্থক্য এবং ক্ষমতা নিয়ন্ত্রণ করে। এটা হলো আমাদের একটা ট্রানজিস্টর ডেফিনেশন বা সংজ্ঞা। তারপরে দেখো এখানে যে সম্মুখবর্তী ঝোঁক কাকে বলে বা ফরওয়ার্ড বায়াস কাকে বলে। এটা কুমিল্লা বোর্ড 2016 সালে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে এসেছিল। যে তড়িৎ উৎসের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তদ্বয় যথাক্রমে জাংশনের ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়, তখন তাকে আমরা বলবো ফরওয়ার্ড বায়াস। অর্থাৎ পি টাইপের সাথে ব্যাটারি প্লাস এবং এন টাইপের সাথে যদি ব্যাটারি মাইনাস যুক্ত হয়, তখন আমাদের সেই যে কানেকশনটা পাওয়া যায় বা ঝোঁকটা পাওয়া যায় সেটা হলো আমাদের ফরওয়ার্ড বায়াস। এনপিএন ট্রানজিস্টার একটা মৌলিক চিত্র আঁকবো আমরা এখন। এটা বরিশাল বোর্ড 2016 সালে এসেছিল জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে। দেখো এখানে একটা এনপিএন ট্রানজিস্টর দেখানো হয়েছে। এটা আমরা দেখে কিভাবে বুঝবো যে কোনটা কি। এই অংশটা হলো আমাদের বেস, আর একটা অংশ হলো আমাদের ইমিটর, একটা অংশ কালেক্টর। ইমিটর অংশটাকে আমরা বলবো কারেন্টের ডিরেকশন দেখে, যেহেতু এটা দেখো একটা কারেন্টের ডিরেকশন দেখানো হয়েছে, তাহলে এটা হলো আমাদের এনপিএন ট্রানজিস্টর, কারণ এটা কারেন্টটা বের হয়ে যাচ্ছে। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটর দিয়ে কারেন্ট বের হয়, এটা চিরন্তন সত্য ছিল। তাহলে সেই হিসাবে এটা হলো আমাদের একটা এনপিএন ট্রানজিস্টরের সিম্বল ডায়াগ্রাম, আর এখানে একটা এনপিএন ট্রানজিস্টরের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখন আমরা দেখব যে ডোপিং কাকে বলে। এটা চট্টগ্রাম বোর্ড 2019 সাল, যশোর বোর্ড 2016 সালে এসেছিল জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে। তাহলে অর্ধপরিবাহী বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে আমরা কি ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল মিশানোর প্রক্রিয়াটাকে আমরা বলবো ডোপিং। অর্থাৎ বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ভেজাল মিশানোর যে প্রক্রিয়া তাকে বলা হয় ডোপিং বা ডোপায়ন। তারপরে রেকটিফায়ার কাকে বলে। রেকটিফায়ারটা হলো আমাদের এসি প্রবাহকে, যে যন্ত্র বা ডিভাইস আমাদের কি এসি প্রবাহকে ডিসি প্রবাহ রূপান্তরিত করে, সেটাকে আমরা বলবো রেকটিফায়ার। তারপর দেখো এখানে যে জেনার বিভব কাকে বলে। যে বিমুখী বা রিভার্স বায়াসের ক্ষেত্রে যদি আমরা ভোল্টেজ বাড়াতে থাকি, তো হঠাৎ করে আমাদের কি বিপুল পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যায়, এবং ওই যে ভোল্টেজের কারণে আমাদের ওই জাংশনটা, পিএন জাংশনটা পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেটাকে আমরা বলবো জেনার বিভব। অর্ধপরিবাহী ডায়োড কাকে বলা হয়। দেখো এখানে যে একটা পি টাইপ ও একটা এন টাইপ অর্ধপরিবাহী সমন্বয়ে যে জাংশন সৃষ্টি হয়, অর্থাৎ একটা পি টাইপ অর্ধপরিবাহী এবং একটা এন টাইপ অর্ধপরিবাহীকে জোড়া লাগাবো, জোড়া লাগালে যে জাংশন তৈরি হয় তাকে আমরা বলবো অর্ধপরিবাহী ডায়োড। তারপর দেখো গতীয় রোধ কাকে বলে। ওহমের সূত্র থেকে আমরা জানি কি ভি ইকাল টু আই আর, তাহলে আর ইকাল টু ভি বাই আই। তার মানে এখানে আমাদের গতীয় রোধটা আসবে যে ভোল্টেজের পরিবর্তন এবং কারেন্টের পরিবর্তনের অনুপাতকে বলবো আমরা এখানে গতীয় রোধ। তারপরে আসো দেখো আরেকটা সংজ্ঞা, সেটা হলো এক্সটেন্সিভ অর্ধপরিবাহী কাকে বলে। বা এক্সটেন্সিভ অর্ধপরিবাহী মানে আমাদের কি ভেজালযুক্ত অর্ধপরিবাহী, যে বা এটার আরেকটা নাম হলো বহিজাত অর্ধপরিবাহী। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে যে ভেজাল মিশানো হয় সেটাকে বলা হয় আমাদের এক্সটেন্সিভ অর্ধপরিবাহী। তো দেখো আমরা কি কি শিখলাম এই ক্লাস থেকে। যে অর্ধপরিবাহী ডায়োডকে কীভাবে অর্ধতরঙ্গ রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয় সেটা আমরা শিখেছি। অর্ধপরিবাহী ডায়োডকে কীভাবে পূর্ণতরঙ্গ রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয় সেটা আমরা পড়েছি। যে ট্রানজিস্টর কি, ট্রানজিস্টর কাকে বলে সেটা আমরা শিখছি। যে ট্রানজিস্টরের বিভিন্ন অংশে বর্ণনা পড়েছি, যে ইমিটর, বেস, কালেক্টরের অংশে বর্ণনাগুলো সেগুলো পড়েছি আমরা এখানে। এবং ট্রানজিস্টরের মৌলিক বিন্যাস, অর্থাৎ ট্রানজিস্টরকে মূল কয়ভাবে সংযোগ দেওয়া যায় সেই সংযোগগুলো আমরা পড়েছি। এবং আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং এই জ্ঞানমূলক প্রশ্নের কিছু উত্তরও পড়েছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই শেষ করছি। পরবর্তী ক্লাস করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।